আমরা যদি এমন একটা পরিস্থিতির কথা কল্পনা করি, হুম, যেখানে নিজের কাজের ক্ষেত্রে হুম, কেউ একজন চরম উৎকর্ষ বা মাস্টারি অর্জন করেছেন। হুম। মানে নিজের ফিল্ডে একেবারে সেরাদের সেরা যাকে বলে। ঠিক তাই। হুম, তার হাতের কাজে কোনো খুঁত নেই, হুম। খ্যাতিও চারদিকে ছড়িয়ে পড়েছে। কিন্তু ঠিক সেই চূড়ান্ত সফলতার জায়গাটায় দাঁড়িয়েই মানুষটি হঠাৎ করে একটা গভীর বিষণ্ণতায় ডুবে গেলেন। একটা অদ্ভুত শূন্যতা, তাই না? একদম। তিনি ভাবতে শুরু করলেন হুম, যে তার এই নিখুঁত কাজের আসলে কোনো অর্থই নেই। তিনি এবং তার কাজ এই বিশাল পৃথিবীতে সম্পূর্ণ মূল্যহীন। হুম। হ্যাঁ, এটা একটা খুব কমন মনস্তাত্ত্বিক অবস্থা। রাইট। তো একটা সাধারণ প্রশ্ন দিয়ে আজকের এই গভীর আলোচনা বা ডিপ ডাইভ শুরু করতে চাই। একজন সফল শিল্পী বা স্রষ্টা হুম, হুম। কেন এমন একটা ভয়ঙ্কর মানসিক শূন্যতায় পৌঁছাতে পারেন? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। মানে চরম উৎকর্ষের চূড়ান্ত বিন্দুতে দাঁড়িয়েও হুম। মানুষের কেন মনে হতে পারে যে তার কোনো দাম নেই? আজকের এই আলোচনায় আমরা ঠিক এমন একটা অস্পষ্ট আর জটিল মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের জগতেই প্রবেশ করতে যাচ্ছি। হুম, আর আমাদের আজকের এই আলোচনার মূল উৎস হল মাটির প্রদীপ ও সূর্য নামের একটা অত্যন্ত চমৎকার রূপকধর্মী ছোট গল্প। আমাদের মিশন হল এই গল্পের ভেতর দিয়ে মানুষের একটা আদিম মনস্তাত্ত্বিক ফাঁদকে ডিকোড করা। দারুণ একটা বিষয়। এই গল্পের সবচেয়ে চমকপ্রদ দিকটা হলো, প্রথম দেখায় এটা একটা সাধারণ লোককথা মনে হলেও হ্যাঁ, ঠিক যেন ছোটবেলার রূপকথার মতো। একদম। কিন্তু এর গভীরে লুকিয়ে আছে মানব মস্তিষ্কের খুব জটিল একটা বায়াস বা পক্ষপাত। আমরা যখন গল্পের পড়তে পড়তে ঢুকব, তখন পরিষ্কার হবে যে এই মাটির প্রদীপ আর সূর্যের দ্বৈরথ আসলে আধুনিক মানুষের প্রতিদিনের মনস্তাত্ত্বিক টানাপোড়েনেরই প্রতিচ্ছবি। মানে এটা কেবল মাটি আর তেলের গল্প থাকছে না। না, একেবারেই না। এটা হলো বিশালত্বের অহংকার আর ক্ষুদ্র কিন্তু ধারাবাহিক প্রচেষ্টার মধ্যে একটা মানসিক লড়াই। এই গল্পটা আমাদের বাধ্য করে নিজেদের সাফল্যের মাপকাঠিগুলোকে নতুন করে প্রশ্ন করতে। তাহলে গল্পের মূল কাঠামোটা দিয়েই শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা এমন একজনকে পাচ্ছি যিনি তার পেশায় আক্ষরিক অর্থে একজন জাদুকর। হুম, এক গ্রামে একজন অত্যন্ত দক্ষ কুমোর ছিলেন। তো তিনি এতই নিখুঁত আর সুন্দর মাটির প্রদীপ বানাতেন যে দূর দূরান্ত থেকে মানুষ শুধু তার সেই প্রদীপগুলো এক নজর দেখতে আসত, সংগ্রহ করতে আসত। একজন সত্যিকারের আর্টিস্ট। হ্যাঁ, কিন্তু তার কাজের এত কদর থাকা সত্ত্বেও এই কুমোরের মনে একটা গভীর আর নিরবচ্ছিন্ন দুঃখ ছিল। প্রতিদিন সকালে তিনি যখন দেখতেন পূব আকাশে বিশাল সূর্য উঠছে, আহ, ওই বিশালত্বের সামনে দাঁড়ানো। ঠিক তার মনে হতো, সূর্যের এই অসীম প্রখর আলোর সামনে তার নিজের হাতে বানানো এই সুন্দর প্রদীপগুলো তো একেবারেই তুচ্ছ। এই বিশাল নক্ষত্রের তেজের কাছে তার কাজের কোনো অর্থই নেই। একটা চরম হতাশা। হ্যাঁ, আর এই হতাশায় ভুগে তিনি একসময় তার সবচেয়ে প্রিয় কাজ মানে ওই মাটির প্রদীপ বানানো প্রায় ছেড়েই দিয়েছিলেন। একজন সৃজনশীল মানুষের জন্য এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কিছু হতে পারে না। মানে যখন সে তার নিজের সৃষ্টির প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। কুমোরের এই মানসিক অবস্থাটা মনস্তত্ত্বের খুব পরিচিত একটা প্যাটার্নকে তুলে ধরে। কিন্তু এখানেই তো সাধারণ যুক্তিতে একটা প্রশ্ন আসতে বাধ্য। মানে একজন এত সুদক্ষ শিল্পী যার কাজের এত কদর, তিনি কেন আকাশে থাকা একটা নক্ষত্রের বিশালতার কারণে নিজের কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন? রাইট, শুনতে একটু অদ্ভুতই লাগে। তাই না? প্রদীপের সাথে সূর্যের তুলনা তো আক্ষরিক অর্থেই বোকামি বা সম্পূর্ণ অযৌক্তিক একটা ব্যাপার। বর্তমান সময়ের ওই ইম্পোস্টার সিন্ড্রোমের মতো অনেকটা। একজন প্রাপ্তবয়স্ক সফল মানুষ কেন এমন একটা কাল্পনিক প্রতিযোগিতায় নিজেকে দাঁড় করাবেন যেখানে তার জেতার কোনো সম্ভাবনাই নেই? আসলে এখানেই মানুষের অবচেতন মনের জটিলতা কাজ করে। কুমোর এখানে যে ফাঁদে পড়েছেন, আহ, মনস্তত্ত্বের ভাষার তাকে বলা হয় অ্যাবসলিউট কম্প্যারিজন বা পরম তুলনা। অ্যাবসোলিউট কম্প্যারিজন? বিষয়টা আরেকটু খুলে বলবেন? হ্যাঁ, মানে মানুষের মস্তিষ্ক বিবর্তনের ধারাতেই এমনভাবে তৈরি যে সে সবসময় একটা বেঞ্চমার্ক বা মাপকাঠি খোঁজে। আদিম যুগে যখন মানুষ ছোট ছোট গোত্রে বাস করত, তখন এই মাপকাঠিগুলো ছিল খুব লোকাল বা স্থানীয়। যেমন হয়তো নিজের গোত্রের সবচেয়ে ভালো শিকারীর সাথে তুলনা করা। পৃথিবীর সবচেয়ে বড় শক্তির সাথে, সূর্যের সাথে।
তিনি বেমালুম ভুলে গেছেন যে প্রদীপের কাজ আর সূর্যের কাজ এক নয়। দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। এই অসম তুলনাই মানুষের ভেতরে সমস্ত আনন্দ আর কাজের তৃপ্তিকে মেরে ফেলে। কুমোর তার নিজের কাজের যে একটা নির্দিষ্ট প্রেক্ষাপট আছে, একটা নিজস্ব উপযোগিতা আছে, সেটা পুরোপুরি ভুলে গেছেন। কেবল আকারের বিশালতা দিয়ে সবকিছুর বিচার করার চেষ্টা করছেন তিনি। এই ব্যাপারটা পরিষ্কার করার জন্য গল্পের পরের অংশটাতে যাওয়া যাক। গল্পের ঠিক এই চরম হতাশার জায়গাতেই কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আসে বা মোড় ঘোরে। হ্যাঁ, বৃদ্ধের আগমন। ঠিক, কুমোর যখন প্রদীপ বানানো প্রায় ছেড়েই দিয়েছেন, দোকান গুটিয়ে নেওয়ার কথা ভাবছেন, ঠিক তখন একদিন এক বৃদ্ধ তার দোকানে এসে হাজির হন। তিনি এসে একটা খুব সাধারণ মাটির প্রদীপ কিনতে চান। তো স্বাভাবিকভাবে একজন সাধারণ বিক্রেতা এমন ক্রেতা পেলে খুশি হতেন, নিজের পণ্যের গুণগান করতেন। সেটাই তো স্বাভাবিক নিয়ম। কিন্তু কুমোর তখন অত্যন্ত হতাশা নিয়ে ওই বৃদ্ধকে একটা অদ্ভুত প্রশ্ন করে বসেন। তিনি বলেন, 1000 ওয়াটের বৈদ্যুতিক আলো আর আকাশের ওই প্রখর সূর্যের তেজের সামনে এই সামান্য মাটির প্রদীপের আসলে দরকারটা কি? এই প্রশ্নটার ভেতরে কিন্তু কুমোরের জমে থাকা সমস্ত ক্ষোভ আর অভিমান লুকিয়ে আছে। ঠিক এই জায়গাতেই আমার একটা খটকা লেগেছে। মানে বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে এখানেই। একজন স্রষ্টা কেন নিজের সৃষ্টিকে ক্রেতার সামনে এভাবে ছোট করছেন? খুব ভ্যালিড একটা পয়েন্ট। কুমোর কি কেবল একটু সহানুভূতির জন্য বা ক্রেতার কাছ থেকে প্রশংসা পাওয়ার আশায় কথাগুলো বলছেন? মানে একটু পুশব্যাক করতে চাইছি এখানে, এর পিছনে কি সত্যিই কোনো অস্তিত্বের সংকট বা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস কাজ করছে? আসলে এটা কোনোভাবেই সহানুভূতি পাওয়ার চেষ্টা নয়। আমরা যদি কুমোরের নির্বাচিত শব্দগুলোর দিকে একটু গভীরভাবে তাকাই, তবে দেখব এটা একটা চরম অস্তিত্বের সংকট। এইভাবে? কুমোর এখানে দুটো খুব শক্তিশালী জিনিসের উল্লেখ করেছেন। একদিকে 1000 ওয়াটের বৈদ্যুতিক আলো আর অন্যদিকে সূর্য। যদি বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, এখানে 1000 ওয়াটের আলো হল আধুনিক প্রযুক্তির প্রতীক। যা কৃত্রিম কিন্তু অনেক বিশাল। রাইট। আর সূর্য হল প্রাকৃতিক বিশালতার প্রতীক। কুমোর আসলে প্রদীপের কথা বলছেন না, তিনি নিজের অস্তিত্বের কথা বলছেন। তিনি বোঝাতে চাইছেন যে এই পৃথিবীতে এত শক্তিশালী মানুষ বা প্রযুক্তি আছে, সেখানে আমার মতো সাধারণ মানুষের হাতের কাজের কি আসলেই কোনো দাম আছে? ও ওয়াও! তার মানে আধুনিক যুগের কৃত্রিম যান্ত্রিক শক্তি আর প্রকৃতির বিশাল শক্তির মাঝে পড়ে মানুষ নিজের ক্ষুদ্রতাকে মেনে নিতে পারছে না। একদম। এটা তো আমাদের বর্তমান সময়ের সাথে খুব মারাত্মকভাবে মিলে যায়। যেমন ধরুন, পৃথিবীতে যখন এত বড় বড় টেক জায়ান্ট কোম্পানি আছে, তখন একজন সাধারণ প্রোগ্রামার কেন একটা ছোট লোকাল অ্যাপ বানাবে? সে তো ভাবতেই পারে যে তার এই কাজের কি মূল্য। খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। কুমোর ওই সাধারণ প্রোগ্রামারের মতোই বিশালত্বের চাপে পিষ্ট হচ্ছেন। তিনি ভাবছেন, যদি পুরো পৃথিবীকে আলো দেওয়া না যায়, তবে আলো দেওয়ার কোনো অর্থই নেই। মানুষের মস্তিষ্ক যখন এরকম এক্সট্রিমে গিয়ে চিন্তা করতে শুরু করে, তখন সে তার কাজের পেছনের আসল উদ্দেশ্যটাই ভুলে যায়। কাজের উদ্দেশ্য তো সবসময় দুনিয়া বদলে দেওয়া নয়, তাই না? ঠিক, অনেক সময় উদ্দেশ্য কেবল একটা ছোট অন্ধকার ঘরকে আলোকিত করা। আর ঠিক এই প্রশ্নের জবাবেই কিন্তু বৃদ্ধ কুমোরকে একটু হাসি মুখে একটা গভীর সত্যের কথা বলেন। হ্যাঁ, গল্পের টার্নিং পয়েন্ট। বৃদ্ধ বলেন, যখন সূর্য ডুবে যায় তখন এই বিশাল পৃথিবী সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত হয়। ওই নির্দিষ্ট সময়ে পৃথিবী যখন অন্ধকার, তখন সূর্য চাইলেও আর আলো দিতে পারে না। সূর্যের একটা লিমিটেশন। রাইট। আর ঠিক সেই অন্ধকার মুহূর্তেই কুমোরের তৈরি ছোট্ট প্রদীপটি মানুষের ঘরকে আলোকিত করে। বৃদ্ধ আরও বলেন যে সূর্যের আকার হয়তো বিশাল হতে পারে, কিন্তু প্রদীপের আসল মহত্ব হল সে ওই অন্ধকারের সাথে লড়াই করতে মোটেও ভয় পায় না। এই উত্তরটার মধ্যে যে প্রজ্ঞা লুকিয়ে আছে, সেটা মনস্তত্ত্বের একটা খুব জরুরি বিষয়। এখানে বৃদ্ধ আসলে সঠিক সময়ের ক্ষমতা বা কনটেক্সচুয়াল পাওয়ারের ধারণাটা বিশ্লেষণ করছেন। কনটেক্সচুয়াল পাওয়ার? হ্যাঁ, ক্ষমতা বা উপযোগিতা কখনো শূন্যে কাজ করে না। এটা সবসময় একটা নির্দিষ্ট পরিস্থিতি বা কনটেক্সটের উপর নির্ভর করে। সূর্য চলে গেলে যে শূন্যতা তৈরি হয়, সেটা কেবল ওই ছোট্ট প্রদীপই পূরণ করতে পারে। এই জায়গাটাতে একটা বাস্তবসম্মত উপমা টানা যেতে পারে। ধরুন, ব্যাংকে কারোর লাখ লাখ টাকা আছে, কিন্তু সে রাস্তায় দাঁড়িয়ে আছে আর হঠাৎ ঝুম বৃষ্টি নামল। তখন তো আর টাকা দিয়ে মাথা বাঁচানো যাবে না। একদম তাই। তখন তার প্রয়োজন একটা সাধারণ ছাতার। ওই লাখ লাখ টাকা তাকে ভিজতে বাধা দিতে পারবে না। সঠিক সময়ে সঠিক জিনিসের গুরুত্বই আসল। চমৎকার উপমা।
এখানে বিশাল শক্তির অনুপস্থিতিতে নিজের ক্ষুদ্র আলো নিয়ে অন্ধকারের সাথে লড়াই করার যে সাহস, সেটাই কিন্তু প্রদীপের আসল মহত্ব। মানে বিশাল শক্তির যে সীমাবদ্ধতা সেটাই ক্ষুদ্র শক্তির সবচেয়ে বড় সুযোগ। সূর্য বিশাল হতে পারে, কিন্তু রাতের বেলায় সে থাকতে পারে না। হ্যাঁ, তার একটা কাঠামোগত সীমাবদ্ধতা আছে। আর এই শূন্যতাটা কোনো বিশাল শক্তি দিয়ে পূরণ করা সম্ভব নয়। এটা কেবল একটা মাইক্রো বা ক্ষুদ্র সমাধান দিয়ে পূরণ করা সম্ভব। কারণ প্রদীপের উপযোগিতা হলো এটা মানুষের খুব কাছাকাছি, খুব ব্যক্তিগত একটা পরিসরে কাজ করে। ঠিক। আর এখানেই সাহসের ব্যাপারটা আসে। বৃদ্ধ বোঝাচ্ছেন যে সাহসের কোনো আকার হয় না। একটা বিশাল অন্ধকার ঘরের মাঝখানে ছোট্ট একটা প্রদীপ যখন জ্বলে, তখন সে অন্ধকারের বিশালত্ব দেখে ভয় পেয়ে নিভে যায় না। সে জানে সে পুরো পৃথিবীকে আলো দিতে পারবে না। রাইট, কিন্তু নিজের যতটুকু আলো আছে তা নিয়ে সে অন্ধকারের বুক চিরে জ্বলে ওঠার সাহস দেখায়। বৈজ্ঞানিকভাবে দেখলে অন্ধকারের তো নিজস্ব কোনো অস্তিত্ব নেই, এটা কেবল আলোর অনুপস্থিতি। তাই সামান্য একটু আলোই অন্ধকারের রাজত্বকে চ্যালেঞ্জ করার জন্য যথেষ্ট। না থেকে তাহলে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে উঠছে। বড় বড় ফোর্স বা শক্তিগুলো সমাজে অনেক পরিবর্তন আনে ঠিকই, কিন্তু দিনের শেষে মানুষের খুব ব্যক্তিগত সমস্যাগুলো দূর করার জন্য ওই ছোট মাইক্রো প্রচেষ্টাগুলোই সবচেয়ে বেশি প্রয়োজন। অবশ্যই, সমাজ কেবল বিশাল সূর্য দিয়ে চলে না। যখন বড় কোনো প্রতিষ্ঠান বা নেতা ব্যর্থ হয়, তখন তৃণমূল পর্যায়ের ছোট ছোট মানুষের ধারাবাহিক কাজগুলোই সবকিছু টিকিয়ে রাখে। প্রভাব বা ইম্প্যাক্টের আসলে কোনো নির্দিষ্ট আকার নেই। বিশাল পৃথিবীর কাছে যা তুচ্ছ, একটা অন্ধকার ঘরের কাছে তাই জীবন রক্ষাকারী আলো। একদম ঠিক কথা। তাহলে এই সব কিছুর অর্থ দৈনন্দিন জীবনে কি দাঁড়াচ্ছে? বর্তমান সময়ে আমরা তো সারাদিন সোশ্যাল মিডিয়ায় অন্যের গ্ল্যামারাস জীবন দেখি, বিলিয়নিয়ারদের সাফল্যের খবর পড়ি। হ্যাঁ, প্রতিনিয়ত দেখছি। তো সেখানে মানুষ কিভাবে এই সূর্য বা বিশালত্বের ফাঁদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে? কিভাবে নিজের ছোট কাজগুলো চালিয়ে যাবে? এর সবচেয়ে কার্যকর উপায় হল নিজের কাজের ফোকাস পরিবর্তন করা। কুমোরের সমস্যা ছিল যে তিনি নিজের কাজের ফলাফলকে নিজের আয়ত্তের বাইরে থাকা একটা জিনিসের সাথে তুলনা করছিলেন। মানে ওই আনফেয়ার বা অসম তুলনাটা। হ্যাঁ, দৈনন্দিন জীবনে এই ফাঁদ থেকে বাঁচতে হলে মানুষকে তার নিজস্ব অন্ধকার ঘর বা নিজস্ব কার্যক্ষেত্রটিকে চিনে নিতে হবে। কার কাজের পরিধি কত বড় তার চেয়ে অনেক বেশি জরুরি হল কার কাজে কে কতটুকু উপকৃত হল। হয়তো এমন কিছু করা যা খবরের কাগজে আসবে না, কিন্তু কারো একজনের খুব কাজে লাগবে। রাইট, নিজের ক্ষমতার পরিধি ছোট হলেও ধারাবাহিকভাবে নিজের কাজটুকু করে যাওয়ার মধ্যেই প্রকৃত সফলতা লুকিয়ে আছে। অর্থাৎ আমাদের নিজেদের জীবনের সেই ছোট পরিসরের ঘরটা খুঁজে বের করতে হবে। কারণ দিন শেষে একটা প্রদীপ কখনোই সূর্য হতে চায় না, তার একমাত্র লক্ষ্য থাকে অন্ধকার দূর করা। ঠিক, আর এই উপলব্ধিটা যখন কারো ভেতরে জন্ম নেয়, তখন সে অন্যের বিশালত্ব দেখে আর ঈর্ষান্বিত হয় না। সে বুঝতে পারে যে পৃথিবীর বিশাল ইকোসিস্টেমে সূর্যের যেমন প্রয়োজন আছে, তেমনি প্রদীপেরও একটা সুনির্দিষ্ট ভূমিকা আছে। অসাধারণ। তো আমরা যদি পুরো আলোচনার মূল সুরটা একটু সংক্ষেপে টেনে আনি, আমরা দেখলাম কিভাবে একজন বিখ্যাত কিন্তু হতাশ কুমোর একটা ছোট্ট প্রদীপের প্রকৃত অর্থ খুঁজে পেলেন একজন বৃদ্ধের প্রজ্ঞার মাধ্যমে। একটা মাইন্ডসেট শিফট। রাইট। আকারের তুলনা থেকে বেরিয়ে এসে সাহসের সাথে নিজের ভূমিকা পালনের এই যাত্রাটা সত্যি খুব অনুপ্রেরণাদায়ক। এই গল্পের বার্তাটা আমাদের সবার জীবনের জন্যই খুব প্রাসঙ্গিক। একদমই তাই। যখন জীবনের বড় বড় সূর্যগুলো অস্ত যায়, তখন আমাদের চারপাশের ওই ছোট ছোট মানুষের ক্ষুদ্র প্রচেষ্টাই আমাদের টিকিয়ে রাখে। হ্যাঁ, তো বিদায় নেওয়ার আগে একটা গভীর চিন্তার বিষয় রেখে যেতে চাই। বলুন। আমরা সাধারণত সবসময় অন্ধকারের ভয় পাই, তাই না? আর দিনের বেলার সূর্যের বিশালতার প্রশংসা করি। কিন্তু একবার ভাবা যাক তো, সূর্য যদি কখনো অস্ত না যেত? মানে যদি পৃথিবীতে সব সময় দিন থাকতো? হ্যাঁ, কোনো অন্ধকারই যদি না থাকত, তাহলে কি আমরা এই ছোট্ট মাটির প্রদীপের অসীম সাহসের কথা কোনোদিন জানতে পারতাম? সত্যি তো। হয়তো জীবনে অন্ধকার নেমে আসাটা বা কোনো বড় সংকট তৈরি হওয়াটা আসলে কোনো শাস্তি নয়, বরং এই অন্ধকারটাই হলো সেই অমূল্য সুযোগ যা আমাদের নিজেদের ভেতরের আলোটুকুকে চিনে নিতে সাহায্য করে। অন্ধকার না থাকলে তো আলোর কোনো পরীক্ষাই হতো না। অত্যন্ত চমৎকার আর গভীর একটা পর্যবেক্ষণ।
অন্ধকারের পটভূমি ছাড়া আলোর কোনো স্বতন্ত্র সৌন্দর্য বা সাহস প্রতিষ্ঠিত হতেই পারে না। রাইট, এই চিন্তা জাগানো কথাটি দিয়েই আমরা আজকের এই গভীর আলোচনার সমাপ্তি টানছি। আশা করি মাটির প্রদীপের এই সাহস আমাদের চারপাশের ছোট ছোট কাজগুলোকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে সাহায্য করবে। বিশালত্বের মোহে না পড়ে নিজের ভেতরের আলোটুকু জ্বালিয়ে রাখাই হোক আমাদের প্রচেষ্টা। সবাই ভালো থাকবেন।